1975 সালের 3রা নভেম্বর ঢাকা সেন্ট্রাল জেলে বাংলাদেশের জাতীয় 4 নেতার হত্যার পরে জেল হত্যাকাণ্ড নিয়ে তেমন কিন্তু আর কোনো আলোচনা হয়নি, যেটা গত 10 মাস ধরে আমরা শুনছি। গত 10 মাসে কমপক্ষে 25 জন আওয়ামী লীগ নেতাকর্মী জেলে মারা গেছে। বগুড়া জেলে ডিসেম্বর মাসে 4 জন আওয়ামী লীগ নেতা মারা গেছে। এই মৃত্যুগুলো কি স্বাভাবিক মৃত্যু নাকি এই মৃত্যুগুলো হত্যাকাণ্ড, সেটি নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ গত 16ই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটা কেরানীগঞ্জে, সেখানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সুজন আত্মহত্যা করেছেন বলে আমরা খবর পেয়েছি। 16ই জুন দিনের বেলা অ্যারাউন্ড 11টার দিকে তিনি জানালার সাথে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 14ই জুন সূর্যমুখী সেল, এই সূর্যমুখী সেলে এই চেয়ারম্যান সুজন ছিলেন। রাত 11টার দিকে সেখানে জেলার মাসুম, কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুম সেখানে রাত 11টার দিকে ইন্সপেকশনে বেরিয়েছিলেন এবং তার সাথে কিছু কারারক্ষী ছিল এবং আরো এরা যখন এই ইন্সপেকশনে ঘোরাঘুরি করে তখন এদের সাথে কিছু সাজাপ্রাপ্ত আসামিও থাকে। তো তিনি সূর্যমুখী সেলের সুয়ারেজ লাইনে 2টো মোবাইল ফোন পেয়েছিলেন। এই মোবাইল ফোন দুটো কার সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেননি। আইডেন্টিফাই না করতে পারলেও 14 তারিখ রাতে তিনি এই চেয়ারম্যান সুজনকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করেছিলেন। তার সাথে যেসব কারারক্ষী ছিল তারা সুজনকে সেই রাতে পিটিয়েছিলেন, অন্যান্য কারাবন্দীদের সামনে সুজনকে পিটিয়েছিলেন। সুজন, আপনারা তাকে অনেকে হয়তো চেনেন, খুব সাহসী একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, একজন জনপ্রতিনিধি ছিলেন এবং খুব জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তো তাকে এভাবে যখন পিটানো হলো, অপমান করা হলো, তখন সেটা তার পক্ষে মেনে নেওয়াটা খুব স্বাভাবিক ঘটনা ছিল না। গত বছরের 30শে সেপ্টেম্বর এই চেয়ারম্যান সুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে তাকে ডিটেনশনে পাঠানো হয়েছিল। এই বিশেষ ক্ষমতা আইনের ডিটেনশনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি তখনও এই বিশেষ ক্ষমতা আইনে আটক করে ডিটেনশনের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করেছি। এই ডিটেনশনটা, এই বিশেষ ক্ষমতা আইনটাকে যুগ যুগ ধরে আমরা কালো আইন বলেছি এবং এই আইনের আওতায় যে কাউকে সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে। এটি সব রাজনৈতিক দলই বিরোধিতা করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে এটি কেউ বাতিল করেনি। যাই হোক, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে একেবারে 5ই আগস্ট 2024 পর্যন্ত আওয়ামী লীগের সরকারের আমলে, শেখ হাসিনার সরকারের আমলে কেউ এই বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়নি। যদিও এটা কাগজে কলমে ছিল, কিন্তু এটার প্রয়োগ একেবারে শূন্যতে নামিয়ে ফেলেছিলেন শুরু থেকেই। 2009 সালের জানুয়ারিতে ক্ষমতা নিয়েই এই কাজটি শেখ হাসিনা করেছিলেন। কিন্তু এই ডক্টর ইউনূস, নোবেলে বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী এই ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে এখন সেই বিশেষ ক্ষমতা আইন যত্রতত্র যাকে তাকে ডিটেনশনে কারাগারে পাঠাচ্ছেন। অর্থাৎ সেই কালো আইনটি এই ডক্টর ইউনূসের আমলে আবার ফিরে এসেছে এবং এই আইনেই বন্দী ছিলেন, ডিটেনশনে ছিলেন এই চেয়ারম্যান সুজন। এবং তার বন্দী জীবনের আমি খোঁজ নিয়েছি যে তিনি ডিটেনশনে থাকার কারণে একজন বন্দী যে সকালে বিকালে বা দিনের বেলায় সে যে বাইরে সেলের সামনে বেরোতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু এই সুজনদের মতো যারা ডিটেনশনে আছে তাদের সেলের বাইরে সাধারণত বের হতে দিতেন না। এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার, এই কেরানীগঞ্জ কারাগারকে মোটামুটি একটা ভয়াবহ বন্দী শিবিরে পরিণত করেছে এই জেলার মাসুম এবং তার সাথে আছে জেল সুপার সুরাইয়া নামের আরেক মহিলা। এই দুজন মিলে কেরানীগঞ্জটাকে একেবারে এমন একটা বন্দী শিবিরে
পরিণত করেছেন যে কারো কারো মতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে বন্দী শিবিরের কথা আমরা শুনি তার চেয়েও তুলনামূলকভাবে ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে। এই জেলার মোস্তফা এবং সুরাইয়াকে নিয়মিত টাকা দিতে হবে। যদি টাকা না দেওয়া হয়, বখরা না দেওয়া হয়, চাঁদা না দেওয়া হয়, তাহলে জেল জীবন আরো বেশি কঠিন করে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি। তার বাড়ি ঠাকুরগাঁয়ে, এবং ঠাকুরগাঁয়ে একজন বিএনপির কেন্দ্রীয় নেতা আছে, সেই কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে সে জেলখানার মধ্যে চরম দুঃশাসন চালু করেছে। আওয়ামী লীগের বন্দী হলেই তাকে শারীরিকভাবে যখন তখন নির্যাতন করা হয়, তাকে মানসিকভাবে টর্চার করা হয়, এবং সাধারণত যারা ডিভিশনে থাকে তাদের প্রতি একটু উন্নত মানের সেবা প্রদান করা হয়। সেটিও এই সরকারের আমলে কাশিমপুর বলেন, কেরানীগঞ্জ বলেন বা অন্যান্য কারাগারে সেটিও নেই। এই যে আমাদের একজন মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি ডিভিশন প্রাপ্ত একজন কয়েদি, তাকেও কয়েকদিন আগে এই কেস টেবিলে এনে বিচার করে ভীষণভাবে অপমানিত করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। ডিভিশনের কয়েদিরা বা ডিভিশনের যারা ডিভিশন প্রাপ্ত বন্দীরা সাধারণত কেস টেবিলে আসে না, কিন্তু জেলখানায় এখন ভয়াবহ নির্যাতন চলছে আওয়ামী লীগের নেতাকর্মী হলে। অথচ এই জেলখানা নিয়ে আমি একটু ব্যক্তিগত কথা বলি। আচ্ছা, সুজনের ঘটনাটাই শেষ করে নি। তো 14 তারিখ রাত্রে সুজনকে সবার সামনে প্রহর করা হলো, মানসিকভাবে অপমান করা হলো। সুজন 15 তারিখ সারাদিন খুব মন খারাপ করেছিলেন, এবং ওই সূর্যমুখী ওই সেলে সুজনের সাথে আরো 2 জন বন্দী ছিলেন, তারা 3 জন ছিলেন। তো 16 তারিখ সকালে 11টার দিকে সুজনের বলা হচ্ছে যে সুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তো ওই দিন একজন সহবন্দী তিনি কারাগার থেকে আদালতে গিয়েছিলেন, এবং আদালতে যেহেতু ডিটেনশনে ছিলেন সুজন, তার সাথে পরিবারের যোগাযোগ খুব কম ছিল, মাসে বোধহয় একদিন দেখা করতে পারতেন। সুজনের খোঁজ নেওয়ার জন্য সুজনের বউ আবার ওই দিন আদালতে গিয়েছিলেন যে সহবন্দীর কাছে সুজনের খোঁজ নেবেন। আর একজন বন্দী বলা হচ্ছে তিনি ঘুমোচ্ছিলেন। তো জেলখানায় তো সেই সন্ধ্যা হলেই গেট বন্ধ হয়ে যায়, সারা রাত মোটামুটি তারা ঘুমোয়। আবার সকালে আরেকজন সহবন্দী ঘুমোচ্ছিলেন, এটা নিয়েও কিন্তু একটু সন্দেহের উদ্রেক করে। এবং সুজন আত্মহত্যা করলেন তাদের ভাষায়, এবং ওই সহবন্দী ঘুম ভেঙে উঠে দেখলেন যে সুজন ঝুলে আছে। তো সুজনের লাশ দেখে সেই সহবন্দীও তারও তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাক করেছে, এবং দুজনই মারা গেছে। এখন সুজন কি আসলেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল? সেটি হতে পারে, কারণ তাকে, তার মতো একজন সম্মানিত লোককে এভাবে প্রহার করা হলো, মানসিকভাবে অপমান করা হলো, সে হয়তো মানসিকভাবে সেটা নিতে পারেনি, সে আত্মহত্যা করতে পারে। কিন্তু সন্দেহ হচ্ছে যে সে আত্মহত্যা না করায় তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে কিনা, সেটিও কিন্তু মানে কনসিডারেশনে আছে, যেটি আমি জানি না। এখন তো আর সত্য আমরা জানতে পারবো না, তদন্ত একটা হবে, সেটি একটা আইওয়াশ হবে বলেই আমাদের সন্দেহ। তো 2টো লোক মারা গেল, সুজন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে, এবং সেই দৃশ্য দেখে আরেকজন যিনি ছিলেন সহবন্দী তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবং দুজনকে তাৎক্ষণিকভাবে জেলের হাসপাতালে নেওয়া হয়, এবং জেলের হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে দে ওয়্যার বেসিক্যালি ডেড। আরো অমানবিক ঘটনা হলো যে ঢাকা মেডিকেল কলেজে যখন তাদের নেওয়া হয় তখন তাদের ডান্ডা বেড়ি পরিয়ে নেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই ডান্ডা বেড়ি সম্পর্কে ধারণা আছে। তো ডান্ডা বেড়ি পরিয়ে 2টো মৃত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তো এই হলো বর্তমানে ইউনূসের এই বন্দী শিবির। আমি কাউন্সিলিং নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে। সেখান থেকে আমি একজন বিখ্যাত সাইকোলজিস্টের বই পড়েছিলাম, যিনি হিটলারের আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দী শিবিরে বন্দী ছিলেন, এবং সেই বন্দী শিবিরের নির্যাতনের কথা আমি কিছুটা পড়েছি। এবং তারা প্রতিদিনের জন্য বাঁচতেন, তারা জানতেন না যে পরের দিন কাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বা কাকে হত্যা করা হবে। তো ডক্টর ইউনূসের কারাগার এখন সেই পর্যায়ে চলে গেছে, আওয়ামী লীগের বন্দীদের উপর চরম নির্যাতন চলছে। তো এখন এই সুজন চেয়ারম্যানের হত্যাকাণ্ডের দায়, যদি সে আত্মহত্যাও করে থাকে, সেই দায় কিন্তু এই জেলার মাসুম এড়াতে পারেন না। এই মাসুমের হাত থেকে, এই সুরাইয়াদের হাত থেকে এই কারাগারের বন্দীদের রক্ষা করাটা একটা দায়িত্ব হয়ে গেছে।
আমাদের এই আওয়াজটা তুলতে হবে। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুরুন নবী অপু, একটা ছেলে, সুদর্শন সুঠাম দেহের অধিকারী, এই ছেলেটিকে গ্রেপ্তার করার পরে পুলিশ এমন নির্যাতন করেছে যে তাকে দেখলে এখন চেনা যায় না। আমি দুটো ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং জেলে আসার পর থেকে অপুকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, মোটামুটি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে এই অপু। আরো অনেক ঘটনা আছে। জেল থেকে আমার কাছে অনেকের আত্মীয় স্বজন যোগাযোগ করেন, তারা এই ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরে বলছেন যে ভাই কিছু একটা করেন। কিন্তু ডক্টর ইউনূসের এই যে স্বৈর শাসন, এই যে হিটলারি চেহারাটা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, এটি নিয়ে আমাদের কথা বলতে হবে। গত 10 মাসে বাংলাদেশের জেলখানায় 306 জন মারা গেছে। আমরা যদি গত 3 বছর বা 5 বছরের অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্স নেই, কোনো বছরই কারাবন্দীদের এত সংখ্যায় মারা যায়নি। গত 5 বছরের তুলনায় যদি প্রতি বছর কম্পেয়ার করি, তাহলে এ বছরে 306 জন মারা গেছে, যে সংখ্যাটা আগের যে কোনো বছরের চাইতে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। ওয়াই? কেন আগের যে কোনো বছরের গড় মৃত্যুর তুলনায় এ বছরের 10 মাসের মৃত্যুর সংখ্যা এত বেশি? কেউ কি এই কারণটা আমাদের জানাবেন? কেউ কি এই কারণগুলো খুঁজে দেখবেন? এই মৃত্যুর জন্য কারা দায়ী, কে দায়ী, তাদের কি বিচার হবে না? আমার জেলখানা নিয়ে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে, আমি সেটা নিয়েও একটু কথা বলতে চাই। একবার জেলখানার একজন, উনি সম্ভবত অ্যাডিশনাল আইজি ছিলেন, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। উনি একজন চিকিৎসক, উনি পিএইচডি করতে চান। তো উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। তো আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমি একবার ঢাকা কেন্দ্রীয় কারাগারটা দেখতে চাই, যেখানে বঙ্গবন্ধু বন্দী জীবন কাটিয়েছেন, যেখানে 4 নেতাদের হত্যাকাণ্ড হয়েছে। তো তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। বাই দ্যাট টাইম ঢাকা সেন্ট্রাল জেলটা ক্লোজড হয়ে কেরানীগঞ্জে শিফট হয়ে গেছে। তো আমি পুরো জেলটা ঘুরে দেখেছি। জেলখানার মধ্যে কিন্তু এখনো একটা বেকারি কাজ করে, সেখানে খুব সুস্বাদু কিছু বিস্কুট টিস্কুট বানানো হয়। তারপরে আমি এই ঢাকা জেলের বা কেরানীগঞ্জের জেলারের দায়িত্বে ছিলেন জেল সুপার, এরকম অনেকের সাথে কথা বলেছি। দুটো জিনিস আমি দেখেছি। আমাদের যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আপনারা তার অনেক সমালোচনা করতে পারেন, আমারও তার ব্যাপারে অনেক অবজারভেশন আছে, কিন্তু তিনি সবসময় এই জেল সুপারদের বলতেন, জেলারদের বলতেন যে রাজবন্দী যারা থাকবে, রাজনৈতিক যেসব নেতা টেতা থাকবে, তাদের শারীরিক এবং মানসিক ভাবে যেন যথেষ্ট যত্ন নেওয়া হয়। ওভারঅল কারাগারকে সংশোধনাগার করার একটা প্রচেষ্টা শেখ হাসিনা সরকারের ছিল। শেখ হাসিনা ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী ছিলেন, কারণ তার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 14 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন, নির্জন প্রকোষ্ঠে কাটিয়েছেন। বঙ্গবন্ধুকে আলাদা একটা ছোট্ট একটা 2 রুমের মতো আমি দেখেছি, সেইখানে রাখা হতো অন্য অন্য বন্দীদের থেকে আলাদা করে। তো সে কারণে আওয়ামী লীগ সরকার কিন্তু এ ব্যাপারে খুব কেয়ারফুল ছিলেন, এবং বিশেষ করে বিএনপি যেসব নেতারা গ্রেপ্তার হতেন, সিনিয়র নেতারা, তাদের এই জেলারদের বা জেল কর্তৃপক্ষের কাছে বলাই ছিল যে এইসব নেতৃবৃন্দের প্রতি যেন স্পেশাল কেয়ার নেওয়া হয়। তো সেই জায়গা থেকে আজকে ডক্টর ইউনূস জেলখানাটাকে একটা নির্মম বন্দিশালা করেছেন, যেখান থেকে এক ধরনের জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে, যে বিচারের নামে তাদের বন্দী রেখে নির্মমভাবে শারীরিক ও মানসিক টর্চার করে তাদের হত্যা করা হচ্ছে। তো এই অবস্থায় থেকে উত্তরণ দরকার। এই বাংলাদেশটা একটা অসভ্যের হাতে পড়ে গেছে, একদল অসভ্য মানুষের হাতে পড়ে গেছে, একদল জঙ্গি উগ্রবাদীদের হাতে পড়ে গেছে। এই থেকে আমাদের রক্ষা করতে হবে। এবং জেলখানা, যদি কেউ অপরাধী হয় তার শাস্তি হবে, বিচারিক প্রক্রিয়া আছে, কিন্তু জেলখানায় এভাবে একের পর এক টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, কিংবা কে জানে হয়তো তাদের হত্যাই করা হচ্ছে। এবং জেলখানায় এখন আওয়ামী লীগের 100-র বেশি এমপি রয়েছেন। বিভিন্ন সময় গ্রেপ্তারের সংখ্যা 3 লাখ ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী বা সহযোগী সংগঠনের। তো এই অবস্থা আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু ডক্টর ইউনূসকে শুধু প্রতিবাদ জানালে হবে না, তাকে ক্ষমতা থেকে, গদি থেকে টেনে হেঁচড়ে নামিয়েই বাংলাদেশকে আবার একটা সুশাসনের ধারায় ফিরিয়ে আনতে হবে।